আমাদের ডিভোর্স ফাইনাল করার জন্য আমরা দুজন একটা বিষণ্ণ নাস্তায় যাচ্ছিলাম। তখনই হঠাৎ আমার মধ্যে একেবারে অদ্ভুত একটা সুপার পাওয়ার আনলক হয়ে গেল। আমি আমার ওয়াইফের মনের কথা শুনতে পাচ্ছিলাম। আমার ওয়াইফ, যাকে সবসময় ঠান্ডা, সিরিয়াস আর ইমোশন লোকানো আইস কুইন মনে হতো, সে এই মুহূর্তে আমার পাশের সিটে বসেছিল। বাইরে থেকে তার মুখে শুধুই ঘৃণা আর উদাসীনতা দেখা যাচ্ছিল, কিন্তু তার মাথার ভেতরে একেবারেই অন্য একটা কণ্ঠ চিৎকার করছিল, হাব্বি, না, আমার ডিভোর্স একদমই চাই না। আমি কি এখন একটা ফেক মেডিকেল এমার্জেন্সি করে দেব? যদি বলি আমার পেট ব্যথা করছে তবে কি কাজ হবে? হাব্বি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। এমন একটা সুন্দর মেয়ে, যার স্কিন ফ্ললেস, লম্বা পা আর ফেস কার্ড কখনো ফেল হয় না। যদি অন্য কেউ আমাকে তুলে নিয়ে যায়, তবে সে আমাকে কখনো তোমার কাছে ফেরত দেবে না। ফাইন্ডার্স কিপার্স। এসব শুনে আমি ড্রাইভার সিটে জমে গেলাম। 1 মিনিট, আমি কি সত্যিই কিছু শুনলাম? কনফিউজড হয়ে আমি রিয়ার ভিউ মিররে তাকালাম। ক্লোয়ি প্যাসেঞ্জার সিটে বসেছিল, জানলার বাইরে তাকাচ্ছিল। তার মুখ সবসময়ের মতো ঠান্ডা আর ভাবলেশীন ছিল। হয়তো আমারই কোনো শব্দের ভুল বা ভ্রম হয়েছে। আমি আস্তে করে বললাম, আমরা যদি ডিভোর্স করে নিই, তবে তোমার লাইফে খুব একটা প্রভাব পড়বে না, তাই না? আমার কথা শুনে ক্লোয়ির চোখের পলকও ফেলল না। সে একদম ঠান্ডা গলায় জবাব দিল, বিশেষ কোনো প্রভাব পড়বে না। কিন্তু তার মাথার ভেতরে অন্য কিছুই চলছিল। হাব্বি, আমার শুধু আমার হাব্বির কাডেলস আর ফোরহেড কিসেস চাই। দ্বিতীয়বার এই কণ্ঠটা এত পরিষ্কার শুনে আমি আবার তার দিকে তাকালাম। ক্লোয়ি এখনও সেই এক্সপ্রেশনলেস মুখ করে বসেছিল। এখন আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল এটা কোনো হ্যালুসিনেশন ছিল না। আমি সত্যিই তার মনের কথা শুনতে পাচ্ছিলাম। আমি স্পষ্টভাবে দেখেছি যে তার ঠোঁট একবারও নড়েনি। হয়তো আমার তাকানো অনুভব করে ক্লোয়ি আমার দিকে তাকালো। তারপর বলল, আজ আমার শরীরটা একটু ভালো লাগছে না। আমরা কি ডিভোর্সের পেপারস পরের বার কমপ্লিট করতে পারি? কিন্তু তার ভেতরে তো আলাদা সেলিব্রেশন চলছিল। ক্লোয়ি, তুমি কত ব্রেভ! ফাইনালি তুমি বলে দিলে। হাব্বি, প্লিজ হ্যাঁ বলে দাও। চলো বাড়ি যাই আর সব ক্যান্সেল করে দিই। আমি বায়না করতে পারি, কিউট হতে পারি, স্ট্রিক্ট বস লেডি হতে পারি, বা চিটকু বেবি গার্লও হতে পারি। তোমার কি ব্ল্যাক টাইটস পছন্দ? হোয়াইট নি সক্স? ফিশনেটস? শুধু বলে দাও হাব্বি, তোমার কোন টাইপের মেয়ে পছন্দ। আমি সব করতে পারি। তার চিন্তা শুনে আমার মাথা ব্যথা করতে লাগল। খুব শোরগোল ছিল, কিন্তু এখন আমার আর কোনো সন্দেহ ছিল না, এসব ক্লোইয়ের আসল অনুভূতি ছিল। কিছুক্ষণ ভাবার পর আমি একটা গভীর শ্বাস নিয়ে, ঠিক আছে, আজ বাড়ি চলো। আমার কথা শুনতেই তার চোখ দুটি খুশিতে চকচক করে উঠল, কিন্তু সে সঙ্গে সঙ্গে তার ইমোশন লুকিয়ে ফেলল। নিজের মুখটাকে আবার নরমাল করে সে মাথা নাড়ল। ঠিক আছে, যেমন তুমি চাও, আমরা বাড়ি চলি। পুরো রাস্তায় ক্লোয়ির মন স্বস্তি পেয়ে গিয়েছিল। তার মাথায় ক্রমাগত খুশির গান চলছিল, আর সে বারবার একই কথা রিপিট করছিল, হাব্বি, হাব্বি, হাব্বি। সেই মুহূর্তে আমি প্রথমবার অনুভব করলাম, 2 বছরের বিয়ের পরও আমি আমার ওয়াইফকে একদমই বুঝতে পারিনি। 1 মিনিট, সেই অ্যারোগেন্ট আর আনটাচেবল প্রফেসর ওডিস কোথায় গেল? আর এই চিটকু, অভিযোগকারী আর অনবরত কথা বলা মেয়েটা কে? সত্যি বলতে আমাদের আর ক্লোয়ির বিয়ে খুব তাড়াতাড়ি হয়েছিল। আমরা ভেবেছিলাম বিয়ের পর ধীরে ধীরে ভালোবাসা বাড়িয়ে নেব, কিন্তু রিয়ালিটি অন্য কিছু ছিল। আমরা দুজন আমাদের কাজে এত বিজি ছিলাম যে একে অপরের জন্য সময়ই বের করতে পারিনি। আর ক্লোইয়ের ঠান্ডা পার্সোনালিটি তাকে আরও দূরে সরিয়ে রেখেছিল। স্বামী স্ত্রীর চেয়ে আমাদের দুজনকে ঘরোয়া রুমমেট মনে হতো। শেষ পর্যন্ত 2 বছর ধরে আমরা আলাদা আলাদা বেডরুমে ঘুমাচ্ছিলাম। বাড়ি পৌঁছানোর পর আমরা দুজন ভেতরে এলাম। সবসময়ের মতো একে অপরের থেকে একটু ডিস্টেন্স বজায় রাখলাম। ক্লোয়ি সোজা বলল, আমার শরীরটা ভালো লাগছে না, আমি আমার রুমে গিয়ে রেস্ট নেব। তারপর সে সিঁড়ির দিকে ঘুরে গেল। কিন্তু তার মাথার ভেতরের লাইভ ব্রডকাস্ট আবার শুরু হয়ে গেল। আমাকে এখনই তৎক্ষণাৎ অনলাইনে গিয়ে গুগল করতে হবে, হাউ টু কোক্স ইয়োর হাজব্যান্ড 101। ও রাইট, আমার স্পেশাল প্ল্যান। আমাকে আমার থাই হাই স্টকিংস খুঁজতে হবে। আমি তো এটাও জানি না হাব্বির কোন টাইপ পছন্দ। আমি ওগুলো পরে তার সামনে ন্যাচারালি কিভাবে যাব, কোনো রকম ডেসপারেট না দেখিয়ে। কতটা অ্যানয়িং! শেষ পর্যন্ত হাব্বির ওই আইস কুইন টাইপ মেয়ে কেন পছন্দ? সে একটা আইস ব্লকের জন্য তো পাগল হতে পারে, কিন্তু আমার জন্য না। আরে দাঁড়াও একটু, আমি মনে মনে ভাবলাম। কে বলল আমার আইস কুইন টাইপ মেয়ে পছন্দ? এটা তো আমার ইমেজের সোজা বদনাম। কিন্তু সত্যি বলতে ক্লোইয়ের এই জবরদস্ত কন্ট্রাস্ট তার প্রতি আমার আগ্রহ আরও বাড়িয়ে দিল। সবথেকে ইম্পর্টেন্ট বিষয় এটা ছিল যে তার ভেতরের কণ্ঠটা একেবারেই এমন লাগছে না যেন কোনো ওয়াইফের তার হাজব্যান্ডের প্রতি কোনো ফিলিংসই নেই। আমার মনে হতে লাগল যে আমাদের মাঝে অনেক বড় কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে। দুর্ভাগ্যবশত পুরো দুপুর ক্লোয়ি একবারও তার রুমের বাইরে বের হল না।
হয়তো আমাদের রুমগুলোর দূরত্ব বেশি ছিল, তাই তার থট শোনার আমার ওয়াইফাই কানেকশন কাট হয়ে গিয়েছিল। সন্ধ্যায় এক ইম্পর্টেন্ট ক্লায়েন্টের সাথে ডিনার মিটিং ছিল। আমি তার রুমের কাছে গেলাম আর দরজায় নক করলাম। তাকে শুধু ইনফর্ম করে বের হতে যাচ্ছিলাম। ভেতর থেকে তার ঠান্ডা কণ্ঠ ভেসে উঠল, ঠিক আছে, বুঝেছি। কিন্তু সে বলা মাত্রই তার মনের ভেতরে আবার কান্নাকাটি শুরু হয়ে গেল। হাব্বি কতদিন ধরে আমার সাথে খাবার খায়নি। সে সবসময় ক্লায়েন্টস আর বিজনেস মিটিংয়ে বিজি থাকে। কিন্তু এটা তার ক্যারিয়ার। তার নিশ্চয়ই বাধ্য, বোধশক্তিপূর্ণ আর ইন্ডিপেন্ডেন্ট ওয়াইফ পছন্দ হবে। হয়তো আমি ততটা ভালো নই, তাই সে ডিভোর্স চায়। কাঁদলে আমার মুখ ফুলে যায়, আমাকে আগলি লাগতে শুরু করে। একটু পরে চোখে আইস প্যাক লাগাতে হবে। আমি অবাক হয়ে গেলাম। শুধু ডিনার অ্যাপয়েন্টমেন্টের জন্য সে এত উদাস কেন হচ্ছিল? আমারও ইমোশন গুলিয়ে গেল। শেষ পর্যন্ত আমার চোখে ক্লোই সবসময় এক অ্যারোগ্যান্ট আর আনরিচেবল প্রফেসর ছিল। আমি কখনো ভাবিনি যে ভেতর থেকে সে এত অ্যাটেনশন চাওয়া আর ইমোশনাল হবে। ক্লায়েন্টের সাথে প্রজেক্ট ডিল সাকসেসফুলি ফাইনাল করার পর আমি এক্সপেক্টেড টাইমের আগেই বাড়ি ফিরে এলাম। শাওয়ার নিয়ে আমি বেডে শুয়ে পড়লাম। পুরো দিনের অদ্ভুত ঘটনাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সবথেকে বড় প্রশ্ন ছিল, আমরা সত্যিই ডিভোর্স নিচ্ছি নাকি না? আমার অভ্যেস সবসময় সোজা সাপটা। আমি বিষয়গুলোকে টেনে লম্বা করার মতো মানুষ নই। ডিভোর্সের মতো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে ক্লোইয়ের সাথে কথা বলতেই হবে। আমাকে বুঝতে হবে যে তার মাথায় আসলে চলছেটা কি। আমি এসব কথাই ভাবছিলাম। হঠাৎ দরজায় হালকা নক এলো। আমি সোজা হয়ে বসলাম। ভেতরে এসো। দরজা খুলল। ক্লোই সেখানে দাঁড়িয়েছিল। মনে হচ্ছিল সে এইমাত্র শাওয়ার নিয়ে এসেছে। তার লম্বা ভেজা চুল কাঁধ গড়িয়ে পিঠ পর্যন্ত নেমে এসেছিল। তার সবসময়কার সেই ধারালো আর ইন্টিমিডেটিং চোখ দুটো আজ নিচের দিকে ঝুঁকেছিল। প্রথমবার তাকে এত নাজুক আর অস্বস্তিকর লাগছিল। তোমার কি কিছু চাই? আমি জিজ্ঞেস করলাম। আমি ইচ্ছাকৃতভাবেই তার দিকে কম তাকাচ্ছিলাম। সকাল থেকে তার পাগলামি ভরা ইনার থটস আমার মাথা গুলিয়ে দিয়েছিল। রাতের বেলা একটা বেডরুমে একটা পুরুষ আর একটা সুন্দরী মানুষ একা, এমন অবস্থায় মনকে এদিক ওদিক ঘুরে বেড়ানো থেকে আটকানো মুশকিল ছিল। ক্লোই আস্তে করে বলল, আমার বুকে এখনো একটু ডিসকমফর্ট হচ্ছে। তুমি কি একটু দেখতে পারো? তার গলায় আগের সেই শীতলতা অনেক কম ছিল। তার জায়গায় ছিল লজ্জা আর দ্বিধা। আর তারপর তার মাথার কণ্ঠ আবার ফুল ভলিউমে শুরু হয়ে গেল। হাব্বি, প্লিজ প্লিজ আমাকে মানা করো না। যদি তুমি মানা করো তবে আমি এখানেই কেঁদে দেব। আমি এটার জন্য সারা রাত প্রস্তুতি নিয়েছি। আয়নার সামনে নিজেকে ৩ ঘন্টা ধরে মোটিভেট করেছি। আমি সাথে সাথে বললাম, কিন্তু আমি তো ডাক্তার নই। যদি প্রবলেম সিরিয়াস হয় তবে আমি এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে চলি। আমি উঠে গাড়ির চাবি নিতেই যাচ্ছিলাম, তখনই একটা নরম আর ফর্সা হাত এগিয়ে এলো। সে আমার কাঁধে হাত রেখে আমাকে থামিয়ে দিল। প্রয়োজন নেই, আমি জানি প্রবলেম কি। আমার বুকে শুধু ক্লোই বলতে বলতে থেমে গেল। ভেতরে তার মাথা আবার ফুল স্পিডে চলছিল। হাব্বি, প্লিজ আমাকে এভাবে দেখো না। আমার মনের হরিণ শুধু এদিক ওদিক দৌড়াচ্ছে না, সে তো পার্কোর করছে। দেওয়ালে ধাক্কা খেয়েছে আর এখন কনকাশনে মরতে বসেছে। আমি এত নার্ভাস কেন? হাব্বি এত হ্যান্ডসাম কেন? হয়তো তার থটস খুব বেশি কেয়টিক ছিল, অথবা সে অ্যাংজাইটি থেকে কাঁপছিল। যাই হোক, আমি পরিষ্কার শুনলাম যে সে ভুলবশত একটা শব্দ বলে ফেলেছে, হাব্বি। ক্লোই সাথে সাথে জমে গেল। তারপর তাড়াতাড়ি কথা সামলে নিয়ে বলল, আমার বুকটা ভারী লাগছে। তুমি কি একটু মাসাজ করে দিতে পারো? তার কথা শুনতেই পুরো ঘর শান্ত হয়ে গেল। এত নীরবতা ছিল যে সূচ পড়ার শব্দও শোনা যেত না। এমনকি তার মাথার কণ্ঠও বন্ধ হয়ে গেল। বাতাস পর্যন্ত যেন জমে গেল। আমি তার লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকাচ্ছিলাম। তার গাল টমেটোর মতো লাল হয়ে গিয়েছিল। ঠোঁট দুটি এত জোরে বন্ধ ছিল যে সাদা দেখা যাচ্ছিল। সে কিছু বলতে পারছিল না। শেষ পর্যন্ত আমাকেই নীরবতা ভাঙতে হলো। তোমার বুক ভারী লাগছে? না, মানে, হ্যাঁ, বুক ভারী লাগছে। তুমি ঠিক করে দেবে। তার মাথায় আলাদা এক স্পিচ চলছিল। যা হওয়ার ছিল হয়ে গেছে। এখন পিছিয়ে গিয়ে লাভ নেই। ক্লোই, সাহস রাখো। হাব্বি, প্লিজ মেনে যাও। আমার হাত হালকা একটু নড়ে উঠল। কসম খেয়ে বলছি, ওটা কেবল একটা ন্যাচারাল রিফ্লেক্স ছিল। আমি ইচ্ছে করে কিছু করিনি। ক্লোইর মুখ আরও লাল হয়ে গেল। তার ঘাড় পর্যন্ত রং উঠে গেল। আমি তাড়াতাড়ি বললাম, আমার মনে হয় মেডিসিন ক্যাবিনেটে কিছু ট্যাবলেট থাকবে। আমি উঠার চেষ্টা করতে লাগলাম, কিন্তু ক্লোই এবার পিছিয়ে যাওয়ার পাত্রী ছিল না। সে আমাকে উঠতে দেখেই রিফ্লেক্সে আমাকে আবার বেড়ে ধাক্কা দিল। শুধু একটা ছোট্ট প্রবলেম ছিল। সে নিজের শক্তির সঠিক হিসাব করতে পারেনি। পরের মুহূর্তে আমরা দুজনেই ব্যালেন্স হারিয়ে ফেললাম আর সিধা বেডে পড়ে গেলাম। পড়ার সময় ক্লোই কিছু একটা ধরে ফেলল। তার মাথার কণ্ঠ আবার শোনা গেল, ১ মিনিট, হাব্বির অ্যাবস আছে? আমি সারা জীবন ভালো কাজ করেছি। আমি কোনো ক্রিমিনাল নই। নিজের লিগ্যাল হাজবেন্ডকে একটু টাচ করতে মন চাওয়া তো কোনো গুণা নয়। এই গোল্ডেন অপরচুনিটি ওয়েস্ট করাও তো ভুল হবে। আমার মুখ গরম হয়ে উঠল। তার নির্লজ্জ থটস শুনে আমার নিজেরও এম্বারাসড লাগছিল। আমি সাথে সাথে সেই ছোট হাতটা ধরে ফেললাম, যা ধীরে ধীরে আমার পেটের দিকে এগোচ্ছিল।
সবার আগে তুমি উঠে বসো, আমার শ্বাস আটকে যাচ্ছে, এবার আমার বুক ভারী লাগছে। ক্লোইর সব সাহস ছিল কেবল তার মাথার ভেতরে। আমি যেমনই সত্যি সত্যি বলে দিলাম, সে ঘাবড়ে গেল, তাড়াতাড়ি বেড থেকে উঠতে লাগলো। আমাকে ক্ষমা করে দাও, সরি। সে এত প্যানিক করছিল যে নিজেকেই জড়িয়ে ফেলছিল। গত 5 মিনিটের হাঙ্গামা মনে করে তার পুরো শরীর যেন আলগা হয়ে গেল। তাকে সামলানোর জন্য আমি হাত বাড়ালাম। আমার ইচ্ছে ছিল তার কাঁধ ধরার, কিন্তু অকওয়ার্ড পজিশনের কারণে আমার হাত গিয়ে তার কোমরে পৌঁছালো। যেমনই আমি তার কোমরকে সাপোর্ট দিলাম, ক্লোই পুরোপুরি ফ্রিজ হয়ে গেল। 1 সেকেন্ডের জন্য সে সোজা দাঁড়িয়ে রইল। তারপর যেন তার সব শক্তি গায়েব হয়ে গেল। সে আবার সিধা আমার দিকে পড়ে গেল। আমি একদম স্তম্ভিত হয়ে গেলাম। আমার 2 হাত এখনও তার কোমর ধরেছিল। একটা পুরো আস্ত মানুষ হঠাৎ কিভাবে কোনো হাড়গোড় ছাড়া জেলির মতো এভাবে পড়ে যেতে পারে, আমি একদম বুঝতে পারছিলাম না। দেখো, তুমি যখন এমন করো না, তখন আমার মনে হয় তুমি এসব ইচ্ছে করেই করছো। না, মানে, আমার কোমর সহজে টাচ করা যায় না। মানে, ওটা একটু বেশি সেনসিটিভ। তার কথা শুনতেই আমার একটা পুরনো স্মৃতি তাজা হয়ে গেল। বিয়ের রেজিস্ট্রেশনের কিছুদিন পর আমরা বাইরে খাচ্ছিলাম। সেখানে কিছু কমন ফ্রেন্ডস দেখা হয়ে গিয়েছিল। একজন কিউট হাজবেন্ডের অভিনয় করতে গিয়ে আমি ক্যাজুয়ালি তার কোমরে হাত রেখেছিলাম, আর তার রেজাল্ট, সে সাথে সাথে কাঠের মতো সোজা হয়ে গিয়েছিল। তার স্ফূর্তি গায়েব হয়ে গিয়েছিল, আর সে আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়েছিল। তখন আমি ভেবেছিলাম যে আমি তার বাউন্ডারি ক্রস করে ফেলেছি, তাই আমি সাথে সাথে হাত সরিয়ে ক্ষমা চেয়ে নিয়েছিলাম। এমন আরও কিছু ইনসিডেন্টও ঘটেছিল। যখনই ভুলবশত আমার আঙুল তার কোমর স্পর্শ করত, তার রিয়াকশন সবসময় সেম হতো। পুরো শরীর স্টিফ আর এক্সপ্রেশন হঠাৎ ডার্ক হয়ে যেত। ধীরে ধীরে 2 বছরে আমি এটা ধরে নিয়েছিলাম যে সে আমার স্পর্শ একদম পছন্দ করে না। প্রত্যেক মানুষের নিজের পছন্দ থাকে। যেমন আমার একটা উইকনেস আছে, আমার পাতলা আর সুন্দর কোমরওয়ালা মেয়ে পছন্দ। কিন্তু এখন মনে হচ্ছিল যে আমি 2 বছর ধরে ভুল বুঝে আসছিলাম। এসব একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। তার কোমর স্পর্শ করলে তার ঘৃণা হতো না, সে কেবল খুব সেন্সিটিভ ছিল। আর অদ্ভুত বিষয় হলো, সত্যি জানার পর আমার কিউরিওসিটি আরও বেড়ে গেল। মনে হয় এই রিলেশনশিপের আসল পারভার্ট আমিই ছিলাম। প্রায় 2.5 মিনিট পর আমরা দুজনে লিভিং রুমের সোফায় মুখোমুখি বসেছিলাম। ক্লোইর মুখে সেই প্রফেসরের মতো ঠান্ডা এক্সপ্রেশন ছিল, কিন্তু তার গাল এখনও লাল হয়েছিল। মনে হচ্ছিল সে আমার কিছু বলার অপেক্ষা করছে, কিন্তু তার মাথার ভেতরে আবার তুফান চলছিল। কোন বিষয়ে কথা বলতে হবে? যদি প্রেম আর কিসেসের বিষয় না হয়, তবে আমার কোনো কথা বলার নেই। আগেরবার হাব্বি বলেছিল আমাদের কথা বলতে হবে, আর তার রেজাল্ট ডিভোর্স পেপার্স বেরিয়েছিল। আমি এই কনভারসেশনকে রিজেক্ট করছি। আমি রোম্যান্সের কথা বলতে আসিনি। চাই আমার ওয়াইফ এই মুহূর্তে যতই কিউট লাগুক না কেন, আমি এখানে অন্য একটা কারণে এসেছিলাম। এখন আমি তার আসল থট শুনতে পারছিলাম, আর অবশেষে তার প্যাঁচানো বিহেভিয়ার বুঝতে পারছিলাম। কিছুক্ষণ ভাবার পর আমি জিজ্ঞেস করলাম, আমি যখন ডিভোর্সের প্রপোজাল দিয়েছিলাম, তখন তুমি সাথে সাথে রাজি হয়ে গিয়েছিলে, কারণ তুমিও জানতে যে আমাদের বিয়েতে প্রবলেমস আছে, তাই না? ক্লোই সোজা আমার দিকে তাকালো। সত্যি বলতে আমার মনে হয় না আমাদের বিয়েতে কোনো প্রবলেম আছে। আমরা সেটাই করছি যা বিয়ের আগের এগ্রিমেন্টে ডিসাইড হয়েছিল। আমি তোমার ডিভোর্স চাওয়ার আসল কারণ জানি না, তবে আমি সবসময় তোমার ডিসিশনগুলোকে রেসপেক্ট করেছি। এটুকু বলে সে তার ফর্সা আর পাতলা হাত দিয়ে চুলের একটি লট কানের পেছনে সরিয়ে নিল। বাইরে থেকে তাকে খুব এলিগেন্ট লাগছিল, কিন্তু তার মাথায় আলাদা ড্রামা চলছিল। হাব্বি ডিভোর্স কেন চায়? কোন ডাইনি আমার জায়গা নেওয়ার চেষ্টা করছে? তার ফিগার কি আমার চেয়ে বেটার? সে কি আমার চেয়ে বেশি সুন্দর? তার কাছে কি আমার চেয়ে বেশি পিএইচডি ডিগ্রি আছে? সে কি আমার চেয়েও বেশি ইন্টেলিজেন্ট আর কোল্ড দেখতে? আমি 2 বছর ধরে পারফেক্ট অভিনয় করলাম, তাও আমার হাজবেন্ডকে কে চুরি করছে? এই শিয়ালির মতো দেখতে মেয়েটা কে? তার ভেতরের অনবরত কমেন্ট্রি শুনে আমার মাথা ব্যথা করতে লাগলো। বাইরে থেকে আমার ওয়াইফ একজন শান্ত প্রফেসর, ভেতরে সে একজন ফুল টাইম ড্রামা মেশিন। আমার মনে হচ্ছিল যেন একজনের সাথে দুটো পার্সোনালিটি ফ্রিতে পেয়ে গেছি। অবশেষে আমি আর সহ্য করতে পারলাম না। তুমি চুপ করো তো আগে। যেমনই এই শব্দগুলো আমার মুখ থেকে বেরোলো, পুরো ঘর শান্ত হয়ে গেল। তখন আমার উপলব্ধি হলো আমি বড় একটা ভুল করে ফেলেছি। আমি আস্তে করে মাথা তুললাম। ক্লোইর সুন্দর চোখ দুটি অভিযোগে ভরে গেল। সে নিচু গলায় বলল, আমি তো কিছুই বলিনি। ও মাই গড! হাব্বি যখন রাগে থাকে তখনও কত সুন্দর লাগে। আমার তো মন চাইছে এক্ষুনি হাঁটু গেড়ে বসে তাকে মাস্টার বলে ডাকি। ক্লোই, তুমি সত্যি সত্যি পাগল। কিন্তু চাবুকটা যদি হাবির হাতে থাকে, তবে হয়তো এতটা খারাপও হবে না। হয়তো আমার পছন্দই হয়ে যাবে। 1 মিনিট, আমি কি ভাবছি? এসব শুনে আমি পুরোপুরি স্তম্ভিত হয়ে গেলাম। আমার মাথায় তৈরি সেই আনটাচেবল গডেস প্রফেসরের ইমেজ এখন ঝড়ের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল। সেই মুহূর্তে ক্লোই আমার দিকে তাকাচ্ছিল। আমার মুখে শক আর কনফিউশন স্পষ্টভাবে ফুটে উঠেছিল। ভেতরে ভেতরে সে ঘাবড়ে গেল। আমি কি আজ রাতে খুব বেশি অবভিয়াস হয়ে গেলাম? আমার আসল পার্সোনালিটি কি বাইরে চলে এলো? না হলে হাবি আজ এত অদ্ভুত বিহেভ কেন করছে? তার মাথার ম্যারাথন থামানোর জন্য আমি অবশেষে বলতে শুরু করলাম। সবচেয়ে আগে একটা কথা ক্লিয়ার করে দিই, আমার ডিভোর্স চাওয়ার সাথে অন্য কোনো মেয়ের কোনো সম্পর্ক নেই। আজ আমি শুধু আমাদের রিলেশনশিপের ব্যাপারে কথা বলতে চাই।
আমি যখন ডিভোর্সের কথা বলেছিলাম সেটা শুধুমাত্র সেই অ্যাগ্রিমেন্টের কারণে ছিল যা আমরা বিয়ের আগে করেছিলাম। আমরা বলেছিলাম যে যদি কয়েক বছর পরও আমাদের মাঝে ফিলিংস ডেভেলপ না হয় অথবা আমাদের মধ্যে কারো অন্য কাউকে পছন্দ হয়ে যায় তবে আমরা পিসফুলি ডিভোর্স নিয়ে নেব। আমি যখন এই কথাটা তুললাম তুমি সাথে সাথে মেনে নিলে, তাই আমার মনে হয়েছিল তুমিও ভাবো যে আমাদের মাঝে কোনো স্পার্ক নেই। উপরন্তু আমি শুনেছিলাম যে তোমার মনে এখনও এক হোয়াইট মুনলাইট রয়েছে, সেই সিনিয়র যাকে তুমি স্কুলের সময় পছন্দ করতে। আমার কথা শুনতেই ক্লোইর এক্সপ্রেশন আরও ঠান্ডা হয়ে গেল, কিন্তু তার চোখের ভেতরে প্যানিক পরিষ্কার দেখা যাচ্ছিল। তাহলে তুমি বলছো যে তোমার মনে অন্য কেউ আছে, নাকি তুমি বলছো যে তোমার আমার জন্য একদমই ফিলিংস নেই? এই ভালোবাসা কি শুধু আমার দিক থেকেই ছিল? আমি কি ওয়ান সাইডেড লাভে জ্বলে ছাই হয়ে যাব? হাবির আমার জন্য কিছুই ফিল হয় না। আমি কত বেচারি ট্র্যাজিক বিউটি। আমি একটা গভীর শ্বাস নিয়ে বললাম, আমি ভেবেছিলাম তোমার আমার জন্য কিছুই ফিল হয় না, আর আমার মনে অন্য কেউ নেই। গত 2 বছর আমি কোম্পানি বিল্ড করতে এত বিজি ছিলাম যে আমি আর কিছুই ভাবিনি। আমার মনে হয়েছিল তুমি এই বোরিং আর রুটিন লাইফ থেকে ক্লান্ত হয়ে পড়বে। তাছাড়া আমি যখন ডিভোর্সের কথা বলেছিলাম তুমি তো মানাও করনি। আর আমি শুনেছিলাম যে স্কুলে তুমি এক সিনিয়রকে খুব পছন্দ করতে। আমার কথা শেষ হতেই ক্লোইর আইস কুইন মাস্ক ভেঙে গেল। তার গাল আবার লাল হয়ে গেল, লালিমা তার ঘাড় পর্যন্ত ছড়িয়ে পড়ল। তার পুরো মুখ লাল টমেটোর মতো হয়ে গেল। তার রিয়াকশন দেখে আমি চুপ হয়ে গেলাম। যে ছোট আশাটা আমার মনে তৈরি হয়েছিল সেটাও ধীরে ধীরে শেষ হতে লাগল। এমন রিয়াকশনের পর আমার পক্ষে বিশ্বাস করা কঠিন হচ্ছিল যে সেই সিনিয়র তার মনে কোনো বিশেষ জায়গা ছিল না। আমি চোখ সরিয়ে নিয়ে আস্তে করে বললাম, যদি তোমার মনে অন্য কেউ থাকে তবে তোমার আমার সাথে এই ভালোবাসাহীন বিয়েতে থাকার কোনো দরকার নেই। আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না যে আমার ওয়াইফ অন্য কোনো পুরুষের জন্য ফিলিংস রাখুক। অন্য কোনো পুরুষের জন্য? ক্লোই একদম থেমে গেল। প্রথমে তো তার মনে হয়েছিল যে আমি তার সিক্রেট ধরে ফেলেছি আর তাকে অদ্ভুত ভাবছি, কিন্তু এখন তার মাথা আবার ফুল স্পিডে চলতে লাগল। হাবি, আপনি এটা বুঝছেন না কেন? যে সিনিয়রকে আমি পছন্দ করতাম সে তো আপনিই। আমার কি এখন কনফেস করে দেওয়া উচিত? কিন্তু আমি তো খুব লজ্জা পাচ্ছি। এখন কি কনফেস করা সঠিক হবে? আমার তো আরও ভালো জামাকাপড় পরে আসা উচিত ছিল। তার ভেতরের কথা শুনে আমি আরও কনফিউজড হয়ে গেলাম। সেই সিনিয়র আমি ছিলাম, কিন্তু এটা কিভাবে পসিবল? আমি ক্লোইস থেকে 2 বছরের বড়, আর সেই ইউনিভার্সিটির জন্য অ্যাব্রড গিয়েছিল। আমরা দুজনে একই কলেজে ছিলাম না। যদি সিনিয়র থেকেই থাকে তবে হয়তো স্কুলের হবে। কিন্তু ক্লোই এত সুন্দরী ছিল যে আমি যদি তার সাথে আগে কখনো দেখা করতাম তাহলে আমার অবশ্যই মনে থাকত। আমি তাকে কিছু জিজ্ঞেস করতেই যাচ্ছিলাম, তখনই ক্লোই হঠাৎ সোফা থেকে দাঁড়িয়ে পড়ল। সে আমার দিকে তাকালো আর বলল, যখন তুমি ডিভোর্সের কথা বলেছিলে এমন ছিল না যে আমার কোনো ফারাক পড়েনি। সেই সময় ইউনিভার্সিটি ল্যাবে খুব সিরিয়াস একটা এক্সপেরিমেন্ট প্রবলেম হয়ে গিয়েছিল। আমাকে সাথে সাথে সেখানে গিয়ে ওটা হ্যান্ডেল করতে হয়েছিল। আর যেখানে সেই সিনিয়রের কথা, ওসব অনেক আগের কথা। ক্লোই আস্তে করে বলল। তার 2 হাত পাশে ছিল, কিন্তু হালকা কাঁপ ছিল। তার ঘাবড়ানো পরিষ্কার দেখা যাচ্ছিল। আজ আমার শরীরটা এমনিতেও ভালো লাগছে না। আমার মনে হয় আমাদের এই বিষয়ে অন্য কোনো দিন কথা বলা উচিত। কি বলো? অন্য সময় শান্তিতে কথা বলি। বাইরে থেকে সে সব সময়কার মতো শান্ত আর কোল্ড লাগছিল, কিন্তু তার মাথায় তো অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছিল। আমি এভাবে কনফেশন করতে পারি না। আমার মেকআপ পারফেক্ট নেই, আমার ইমেজও খারাপ হয়ে গেছে। আমাকে পারফেক্ট টাইমিং খুঁজতে হবে। আমি মনে মনে হাসলাম। মাঝে মাঝে মেয়েরা কত বেশি চিন্তা করে। আমি তাদের চিন্তাভাবনা বুঝতে পারি না, তবে রেসপেক্ট অবশ্যই করি। এমনিতেও এই পুরো অদ্ভুত সিচুয়েশনটা বোঝার জন্য আমার নিজেরও কিছুটা সময় দরকার ছিল। কমপক্ষে একটা কথা ক্লিয়ার হয়ে গিয়েছিল, ক্লোই যে সিনিয়রকে পছন্দ করত সে আমি ছিলাম। শুধু আমার মনে পড়ছিল না যে আমরা আগে কখন দেখা করেছিলাম। আমি মাথা নাড়লাম। ঠিক আছে, 3 দিন পর কথা বলছি। কাল আমাকে বিজনেস ট্রিপে বাইরে যেতে হবে। ক্লোই হালকা মাথা নাড়ল। তারপর সে শার্টের কর্নার ধরে আস্তে করে বলল, আমি এখন রেস্ট নিতে যাচ্ছি। গুড নাইট। গুড নাইট, আমিও জবাব দিলাম। আমি তার দিকে তাকিয়ে রইলাম। বাইরে থেকে সে একজন আনটাচেবল প্রফেসর লাগছিল, আর ভেতরে একজন এক্সাইটেড ফ্যান গার্ল। সে ধীরে ধীরে তার রুমের দিকে চলে গেল। আমি সোফায় পেছনে হেলান দিলাম আর ছাদের দিকে তাকাতে লাগলাম। আজ যা কিছু ঘটল সব কোনো অদ্ভুত স্বপ্নের মতো লাগছিল।
আমার কি কাল সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত? আমি সত্যি নিজের মানসিক সুস্থতার ওপর সন্দেহ করতে শুরু করেছিলাম। কিন্তু যখনই আমার তার ওই মিষ্টি কণ্ঠটা মনে পড়ছিল, যা বারবার হাবি বলছিল, তখন মন অদ্ভুতভাবে হালকা হয়ে যাচ্ছিল। ওদিকে নিজের রুমে ক্লোয়ি বেডে এপাশ ওপাশ করছিল। লজ্জায় তার পুরো শরীর গরম হয়ে গিয়েছিল। সে একটা বড় টেডি বিয়ারকে জোরে জড়িয়ে ধরল আর নিজেকে চিৎকার করা থেকে আটকানোর জন্য নিজের মুখ ঢেকে নিল। লিয়াম কি জেনে গেছে? সে কি জানে যে আমি এত বছর ধরে তাকে সিক্রেটলি ভালোবাসি? কিন্তু কিছুক্ষণ পর তার জিনিয়াস মাথা অ্যাক্টিভেট হয়ে গেল। সে হঠাৎ সোজা হয়ে বসল। টেডি বিয়ের একপাশে পড়ে গেল। দাঁড়াও, এই কথার তো কোনো মানেই হয় না। যদি লিয়াম জানত যে সেই সিনিয়র সে নিজেই, তবে সে কখনোই বলতো না যে আমার মনে অন্য কেউ আছে, আর সে ডিভোর্সও চাইত না। তাহলে সে ক্রাশের কথাটা জানল কি করে? তার স্মৃতি এক গরমের দিনের পুরনো দিনে চলে গেল। অনেক বছর আগে, যখন একটা ছোট মেয়ে প্রথমবার একটা ছেলেকে দেখেছিল আর সেই মুহূর্তেই তার প্রেমে পড়ে গিয়েছিল। ক্লোই ছোটবেলা থেকেই খুব ইন্টেলিজেন্ট ছিল। তার আইকিউ অনেক হাই ছিল। যখন তার বয়সের বাচ্চারা প্রাইমারি স্কুলে ছিল, ততদিনে সে অনেকগুলো ক্লাস স্কিপ করে মিডল স্কুলের 3rd ইয়ারে পৌঁছে গিয়েছিল। সে কখনোই এক ক্লাসে বেশি দিন থাকত না, তাই তার কোনো বন্ধুও ছিল না। ধীরে ধীরে কিছু লোক তার ইন্টেলিজেন্সে হিংসে করতে শুরু করল আর তাকে উত্ত্যক্ত করা শুরু করল। একদিন স্কুল শেষ হবার পর কিছু বখাটে ছেলে তাকে একটা নোংরা গলিতে ঘিরে ফেলে। যখন তারা তাকে জ্বালাতে করতেই যাচ্ছিল, তখন একটা ছেলে সেখান দিয়ে যাচ্ছিল। সে শব্দ শুনে সাথে সাথে দৌড়ে এলো। ছোট বাচ্চাদের উপর দাদাগিরি করতে লজ্জা করে না? সে জোরে চিৎকার করে বলল। তার সাহস দেখে সব বখাটে ছেলেরা পালিয়ে গেল। তারপর সে ক্লোইর দিকে তাকালো। তোমার কাছে কি স্মার্ট ওয়াচ বা ফোন আছে? প্যারেন্টসদের কল করতে পারবে? ক্লোই পুরোপুরি স্তম্ভিত হয়ে গিয়েছিল। সে তার স্কুলের ইউনিফর্মের দিকে তাকালো। ওটা ক্লিয়ারলি মিডল স্কুলের ইউনিফর্ম ছিল। তা সত্ত্বেও সে তাকে ছোট বাচ্চা ভেবেছিল। তখনই কিছু ছেলে গলির বাইরে জিগে চিৎকার করে উঠল, লিয়াম, কি করছিস? চল বাস্কেটবল খেলতে। লিয়াম পেছনে ঘুরে জবাব দিল, তোরা যা, আমি আসছি। আমি একটা হারিয়ে যাওয়া বাচ্চা পেয়েছি, আগে একে পুলিশ স্টেশনে ছেড়ে আসি, নয়তো কেউ কিডন্যাপ করে নেবে। জানা নেই কেন, কিন্তু সেদিন ক্লোই সারা জীবনের জন্য তার নাম মনে রেখে দিল, লিয়াম। সে চুপচাপ তার সাথে পুলিশ স্টেশনে চলে গেল। কিছুক্ষণ পর তার ঘাবড়ে যাওয়া পেরেন্টস সেখানে পৌঁছে গেল। লিয়াম তাকে পুলিশ অফিসারদের জিম্মায় দিয়ে আবার বাস্কেটবল খেলতে চলে গেল। সেদিনের পর ক্লোই আর কখনোই লিয়ামকে ভুলতে পারেনি। স্মৃতি শেষ হতেই সে ফোন তুলল আর তার বেস্ট ফ্রেন্ড এবং সেলফ প্রোক্লেমড লাভ অ্যাডভাইজার মিয়াকে মেসেজ পাঠালো। মিয়া, তুমি বলেছিলে না যে লিয়ামের কোল্ড, ইন্টেলিজেন্ট আর আলুফ টাইপের মেয়ে পছন্দ? আমি 2 বছর ধরে আইস কুইন সেজে অ্যাক্টিং করে যাচ্ছি, তাও সে আমাকে পছন্দ করছে না কেন? এখন তো ডিভোর্সও চায়। রাতের মাঝপথে মেসেজ পেতেই মিয়া সাথে সাথে রিপ্লাই করল, বেস্টি, আমার মনে হয় তোমার আসল ক্লিঙ্গি পার্সোনালিটি বেশি কিউট। তাছাড়া আমি আগেই বলেছিলাম, আমার ইনফরমেশন ভুলও হতে পারত। যাই হোক, বলো, আজ ডিভোর্স পেপার সই হলো কি হলো না? ক্লোই সাথে সাথে জবাব দিল, না, আমি প্যানিক করে গিয়েছিলাম। আমি বললাম আমার শরীর খারাপ আর তাকে বাড়ি ফিরিয়ে আনলাম। তারপর কি হলো জানি না, আমি তাকে অ্যাটাক করার চেষ্টা পর্যন্ত করলাম। যেমনটা তুমি দেখতেই পাচ্ছ, আমি এখনও আমার ঠান্ডা আর একলা বেডে বসে তোমাকে মেসেজ করছি, মানে আমি বিশ্রীভাবে ফেল করেছি। শহরের অন্য প্রান্তে মিয়া স্ক্রিনের দিকে তাকিয়ে জমে যাবে, তার হাত কাঁপতে লাগবে আর সে তাড়াতাড়ি টাইপ করা শুরু করবে। মিয়া কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর সে আস্তে করে রিপ্লাই দিল, বেস্টি, আমার মনে হয় হয় সে মেডিকেলি প্রবলেমে আছে, নয়তো তুমি ইনাফ সেক্সি লাগছিলে না। কিন্তু অনেস্টলি আমার মনে হয় না যে কোনো স্ট্রেট লোক তোমার চার্ম থেকে বাঁচতে পারে। তাছাড়া তার টাইপ সম্পর্কিত ইনফরমেশনটা আমি তার বেস্ট ফ্রেন্ড জ্যাকের থেকে পেয়েছিলাম, ওটা ভুল হওয়া উচিত নয়। মেসেজ পাঠানোর সময়ও মিয়া পুরোপুরি শিওর মনে হচ্ছিল না। ওদিকে ক্লোই তার বেডে শুয়ে একেবারে উদাস হয়ে গেল। সে আর একটা মেসেজ পাঠালো। আর আজ সে আমাকে জিজ্ঞেস করেছে যে সে এখনও সেই সিনিয়রকে পছন্দ করে কিনা। সে বলল যে সে এটা অ্যাকসেপ্ট করতে পারবে না যে তার ওয়াইফের মনে অন্য কোনো পুরুষ থাকুক, তাই সে ডিভোর্স চায়। কিন্তু অন্য কোনো পুরুষ তো নেই, সে সব সময় থেকেই তো ওই ছিল। মিয়া মিয়া মেসেজ পড়তেই নিজের মাথা চেপে ধরল। এই মিসআন্ডারস্ট্যান্ডিং তো কোনো 365 চ্যাপ্টারের রোম্যান্স ওয়েব নভেলের মতো লাগছে। এটা প্রয়োজনের থেকেও বেশি রিডিকিউলাস। ক্লোই একটা গভীর শ্বাস নিল। না, আর নয়, আমরা ডিসাইড করেছি যে সে বিজনেস ট্রিপ থেকে ফিরলে প্রপারলি কথা বলবো। 3 দিন পর। আমি আর অ্যাক্টিং করতে পারছি না। তাছাড়া আজ রাতে প্রায় তার সামনে সবকিছু রিভিল করেই ফেলেছিলাম। এখন যা হওয়ার দেখা যাবে। আমি আমার আসল পার্সোনালিটি লুকানো বন্ধ করছি। আমি অল ইন যাচ্ছি।
পরের দিন সকালে আমার ফ্লাইট ছিল। আমি তৈরি হয়ে নিচে নামলাম। তখনই ক্লোই কিচেন থেকে বেরোলো। তার হাতে পারফেক্টলি টোস্টেড স্যান্ডউইচ আর গরম দুধ ছিল। তাকে খুব সিম্পল আর সুন্দর লাগছিল। বাইরে থেকে তার গলার আওয়াজ সব সময়ের মতো শান্ত আর কম্পোজড ছিল, কিন্তু এখন তফাৎ এটাই ছিল যে আমি তার মাথার কথা শুনতে পাচ্ছিলাম। আহ, হাব্বিকে ব্ল্যাক শার্টে এত হ্যান্ডসাম কেন লাগছে? আমার হাঁটু দুর্বল হয়ে যাচ্ছে, আমি অজ্ঞান হয়ে যাব। আমার এটা খুব পছন্দ। দাঁড়াও, হাব্বি আমাকে এতক্ষণ ধরে দেখছে কেন? কিছু বলো, নয়তো আমি সত্যিই তাকিয়ে থেকে যাব। আমি না হেসে পারলাম না। গুড মর্নিং, ব্রেকফাস্ট বানানোর জন্য থ্যাংক ইউ, চলো একসাথে খাই। আমার কথা শুনেই তার মাথায় আবার হাঙ্গামা শুরু হয়ে গেল। আমি সত্যিই অবাক ছিলাম, এই মেয়েটি বাইরে থেকে কত প্রপার আর সফিস্টিকেটেড লাগত, আর ভেতর থেকে কত বেশি ড্রামাটিক ছিল। আগে যখন সে ফিশম্যাটস আর স্টকিংসের কথা ভাবত, আমার মনে হতো সে হয়তো ওভার রিয়্যাক্ট করছে, কিন্তু এখন স্পষ্ট হয়ে গিয়েছিল, না, সে সত্যিই আমার জন্য প্রয়োজনের থেকেও বেশি পাগল ছিল। আর অদ্ভুত বিষয় হল, আমি তার পরের থটের অপেক্ষা করতে লাগলাম। ব্রেকফাস্টের সময় বাইরে থেকে আমরা দুজন একদম শান্ত ছিলাম, আর ভেতরে আমি একটা নন স্টপ কমেডি শো শুনছিলাম। সত্যি বলতে, দিন শুরু করার জন্য এটা বেশ এন্টারটেনিং ছিল। এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরোনোর আগে আমি ক্লোইর দিকে তাকালাম, তারপর আস্তে করে বললাম, আমি আসি। যে মেয়েটি ভেতরে ভেতরে কাঁদছিল, এখনই চলে যাচ্ছে, আমি 3 দিন কিভাবে থাকব? আমি একা মরে যাব। সে হঠাৎ হুঁশে এলো, তার চোখ জোড়া একটু বড় হলো, তারপর সে মাথা নাড়ল। সেফ ট্রিপ। আমি স্যুটকেস নিয়ে দরজার দিকে ঘুরে গেলাম, কিন্তু এবার ক্লোই নিজেকে আটকে রাখতে পারল না। দাঁড়াও, তোমার টাইটা একটু বাঁকা হয়ে আছে, এসো আমি ঠিক করে দিই। তার গলায় হালকা তাড়াহুড়ো ছিল, কিন্তু তার মাথায় অন্য কিছুই চলছিল। হাব্বি, প্লিজ যেও না, আমাকে ফোর্স করো না, আমি তোমাকে ধরে আবার বেডরুমে বন্ধ করে রাখব। আমি সোনার থেকেও ভ্যালুয়েবল, আমি ন্যাশনাল ট্রেজার, প্লিজ যেও না। সত্যিটা হলো, ক্যাবে বসে আমি এমনিতেও টাই খুলে ফেলতাম, অভ্যেসবশত স্রেফ পরে নিয়েছিলাম। কিন্তু তার ব্যাকুল কণ্ঠ শুনে দরজার হ্যান্ডেলে আমার হাত আটকে গেল। আমি তার দিকে তাকালাম আর আস্তে করে বললাম, সরি, তুমি আমার টাই ঠিক করে দেবে? আমার আবার আয়নার কাছে যেতে ইচ্ছে করছে না। ক্লোই 1 সেকেন্ডের জন্য জমে গেল, তারপর হালকা মাথা নাড়ল। ওকে। ক্লোই হঠাৎ উপলব্ধি করল যে তার গলার আওয়াজ হয়তো একটু বেশি এক্সাইটেড শোনাচ্ছিল, আর তার চোখে যে খুশির ঝলক ছিল সেটা লোকানো প্রায় অসম্ভব ছিল। সে আমার কাছে এলো আর আমার টাই ঠিক করতে লাগল। সত্যিটা হলো, আমার টাই একদমই বাঁকা ছিল না, তার স্রেফ আমার কাছে আসার একটা বাহানা দরকার ছিল। অন্য মেয়েরা তো গুড বাই হাগ পায়, রোম্যান্টিক ফেয়ারওয়েল কিসও পায়, আর আমাকে আমাকে টাই ঠিক করার বাহানা বানাতে হচ্ছে। কিন্তু কোনো ব্যাপার নয়, তাদের হাজবেন্ডরা তো আমার হাজবেন্ডের মতো এত হ্যান্ডসামও নয়। আমার হাজবেন্ড সব থেকে বেস্ট। এত কাছে দাঁড়িয়ে থাকার কারণে আমি সব থটস পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। আমি চুপ করে থাকলাম। সত্যি বলতে, হাগ দেওয়াটাও অদ্ভুত লাগত। গতকাল পর্যন্ত আমরা ডিভোর্স পেপারে সাইন করতে যাচ্ছিলাম, আজ হঠাৎ হাগ করা একটু স্ট্রেঞ্জ হতো। আমি হালকা কাশলাম। তার ফর্সা ও নাজুক হাত দুটি আমার টাইয়ের উপর আটকে গেল, তারপর আস্তে করে পেছনে সরে এলো। কিন্তু তার মাথায় নতুন হাঙ্গামা শুরু হয়ে গেল। হাব্বি, কিস করো, এখনই কিস করো প্লিজ। বাইরে থেকে সে একদম শান্ত লাগছিল। ঠিক আছে, এটুকু বলল সে। আমি মনে মনে ভাবতে লাগলাম, 3 দিন পর যখন সব মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে যাবে, তখন আমাকে ক্লোইর এই এক্সট্রিম সুন্দরে হ্যাবিট অবশ্যই ঠিক করতে হবে। কিউট তো বটেই, কিন্তু এত কিছু মনের ভেতর চেপে রাখাও শাস্তির জন্য ভালো নয়। আমার প্রফেশনাল লাইফে প্রথমবার কোনো বিজনেস ট্রিপ ইরিটেটিং লাগছিল। আমি এখনো বাড়ি থেকে প্রপারলি বেরোইও নাই, আর আমার বাড়ি ফেরার মন হচ্ছিল। এই ট্রিপে আমার সাথে জ্যাকও ছিল। যে ভিআইপির সাথে আমাদের দেখা করার কথা ছিল, তার কানেকশন জ্যাকই করিয়ে দিয়েছিল। সে একজন ফেমাস স্ক্রিন রাইটার ছিল, আর তার থ্রু দিয়ে আমাদের ইন্ডাস্ট্রির আরও বড় বড় লোকেদের সাথে দেখা করার সুযোগ মিলত। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর আমার ছোট স্টুডিওটা এখন একটা সাকসেসফুল কোম্পানিতে পরিণত হয়েছিল। আমরা অনেক ট্যালেন্টেড কমিক আর্টিস্ট সাইন করিয়েছিলাম, আর বেশ পপুলার অরিজিনাল প্রজেক্টসও লঞ্চ করেছিলাম। এয়ারপোর্টে দেখা হতেই জ্যাক কফি হাতে হেসে উঠল, তারপর বলল, ব্রো, আজ তো তোর ডিভোর্স হওয়ার কথা ছিল। তুই এত খুশি কেন লাগছিস? 1 মিনিট, তার মানে ডিভোর্স হয়নি? আমি তার দিকে ধারালো চোখে তাকালাম। তোর ইনফরমেশন বেশ ফাস্ট। তুই কিভাবে জানলি যে ডিভোর্স হয়নি? জ্যাক নার্ভাস হয়ে মাথা চুলকাতে লাগল। সে সত্যিটা তো আর বলতে পারত না যে সে এখনও সিক্রেটলি মিয়ার সাথে কন্ট্যাক্টে ছিল। দুজনের ব্রেকআপ অনেক আগেই হয়ে গিয়েছিল। যদি বন্ধুদের বিষয়টা জানা হয়ে যেত, তবে তার অনেক বেইজ্জতি হতো। আর সে এটাও বলতে চাইছিল না যে সেই আমার পার্সোনাল প্রেফারেন্সেস মিয়া পর্যন্ত পৌঁছেছিল। জ্যাক সাথে সাথে টপিক চেঞ্জ করার চেষ্টা করল। ব্রো, তোর ওয়াইফ সত্যি টপ টিয়ার বিউটি। তোরা দুজন যদি ডিভোর্স নিয়ে নিস, তবে তার জন্য তো লাইন লেগে যাবে।
সত্যি ওকে ছেড়ে দিবি? আমি হাঁটা বন্ধ করে দিলাম আর কিছু না বলে তার দিকে তাকিয়ে রইলাম। আমার চাহনি দেখে জ্যাক আরও গিল্টি ফিল করতে লাগল। কিরে, এভাবে কেন দেখছিস? যেন আমি তোর ওয়ালেট চুরি করে নিয়েছি? আমি হালকা একটু হাসলাম, কিন্তু সেই হাসিটা একদম ডেঞ্জারাস ছিল। তুই আমার ওয়াইফের রিলেশনশিপ স্টেটাসে বেশ ইন্টারেস্ট নিচ্ছিস। ব্রো, এসব বকবাস করিস না। আমার অন্য একটা মেয়েকে পছন্দ, আমি লয়াল। জ্যাক সাথে সাথে হাত নেড়ে প্রোটেস্ট করল। তারপর বলল, যাই হোক, একটা কথা, তুই তো বলেছিলি যে তোর ওয়াইফের মনে বছরের পর বছর ধরে কোনো সিনিয়র রয়েছে। তুই এই কথাটা কিভাবে জানলি? আমি মনে মনে ভাবলাম, ঈশ্বরের অশেষ কৃপা যে আমি এখন তার থটস শুনতে পাই, না হলে এই মিসআন্ডারস্ট্যান্ডিং আমার পুরো বিয়ে বরবাদ করে দিত। তখনই আমি ক্যাজুয়ালি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে বসলাম, মিয়া কি তোকে বলেছিল? জ্যাকের মুখ সাথে সাথে বদলে গেল। 1 মিনিট, ব্রো, রাগ করিস না। তোরা দুজন তো অনেক দিন ধরে কথাও বলিসনি। যাই হোক, তোরা দুজন কি ডিসকাস করেছিলি? তার কথা শুনতেই আমার ক্লোইর কালকের থটস মনে পড়ে গেল, যে আমার নাকি সো কল্ড কোল্ড আর ইন্টেলেকচুয়াল মেয়ে পছন্দ। আমার তো কাল পর্যন্ত এটাও জানা ছিল না যে আমার ব্যাপারে এমন কোনো গুজব চলছে। আর সত্যি বলতে আমার এমন টাইপ একদমই পছন্দ নয়। আমার মা আর আমার বড় বোন তেমনই। আমার কোনো অদ্ভুত কমপ্লেক্স নেই। আমি আস্তে করে আমার আঙুলের জয়েন্টস ক্র্যাক করলাম আর জ্যাকের দিকে চোখ ছোট করে তাকালাম। এখন আমার পুরো সন্দেহ হচ্ছিল ক্লোইর এত বড় মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের পেছনে এই জ্যাকেরই হাত ছিল। জ্যাক সাথে সাথে 2 হাত ওপরে তুলে দিল। কসম খেয়ে বলছি, আমি বেশি কিছু বলিনি। কসম ব্রো, আমি শুধু তাকে তো টাইপ বলেছিলাম। জ্যাক তাড়াতাড়ি পিছিয়ে যেতে যেতে বলল, ব্লাইন্ড ডেটসের সময় তোরা দুজন বেশ ভালোভাবে কথা বলছিলি। আমার মনে হলো ক্লোইও তোর প্রতি ইন্টারেস্টেড। আর যখন মিয়া জিজ্ঞেস করল, তখন ভাবলাম একটু হেল্প করে দিই। আমি শুধু উইংম্যান হওয়ার চেষ্টা করেছিলাম। এখন আমার সব পরিষ্কার বোঝা যাচ্ছিল। শুরুর ব্লাইন্ড ডেটসগুলোতে ক্লোই এমন একদমই ছিল না। সে বেশি কথা বলতো না, কিন্তু খুব হাসত, আর তার স্ফূর্তি সত্যি খুব সুন্দর ছিল। কিন্তু ম্যারেজ লাইসেন্স পেতেই সে হঠাৎ আইস কুইন হয়ে গেল। তারপর কোমরের মিসআন্ডারস্ট্যান্ডিংটাও হয়ে গেল, আর আমার মনে হতে লাগল যে সে আমার স্পর্শ পছন্দ করে না। আমি সত্যি ধরে নিয়েছিলাম যে সে আমার সাথে আনকমফর্টেবল ফিল করে। তাহলে আসল ক্রিমিনাল এই লোকটা ছিল? আমি একটা গভীর শ্বাস নিলাম। দুনিয়ার কিছু বন্ধু উইংম্যান হয়, যারা রিলেশনশিপ তৈরি করে দেয়। তুই কি রিলেশনশিপ ডেস্ট্রয়ার? জ্যাক একটা অকওয়ার্ড স্মাইল দিল। আমি চোখ ছোট করে জিজ্ঞেস করলাম, আচ্ছা বল, তুই এক্স্যাক্টলি কি বলেছিলি আমার টাইপ সম্পর্কে? ডিটেলে বল। জ্যাক কোনো লজ্জা ছাড়াই জবাব দিল, এলিগেন্ট, ইন্টেলেকচুয়াল, একটু আনরিচেবল, যেমন পাহাড়ের চূড়ায় ফোটা কোনো ফুল। তার মুখে গর্বের ছাপ ছিল, যেন সে কোনো মহাৎ কাজ করে ফেলেছে। আমার মুখ ধীরে ধীরে কালো হতে লাগল। এই কনক্লুশন তুই বের করলি কিভাবে? জ্যাক সাথে সাথে বলল, কলেজের কথা মনে আছে, যখন এই কিউট জুনিয়র সবার সামনে তোকে প্রপোজ করেছিল? তুই সোজা মানা করে দিলি, আর বললি যে তোর ফাইপার অ্যাক্টিভ, কিউট আর ক্লিঙ্গি মেয়ে পছন্দ নয়। তুই ইন্ডিপেন্ডেন্ট আর ইন্টেলেকচুয়াল উইমেন প্রেফার করিস। বলতে বলতে জ্যাক থেমে গেল। সে আমার এক্সপ্রেশন দেখে ফেলেছিল। আমি দাঁত কিরকির করে বললাম, তুই সত্যি আমার সবচেয়ে ভালো বন্ধু। তোর মতো বন্ধু থাকার পর শত্রুর আর কোনো দরকারই নেই। তোকে পোলাইট রিজেকশন আর আসল প্রেফারেন্সের তফাতও জানা নেই। ওটা একটা এক্সকিউজ ছিল, স্রেফ তাকে এম্বারাস হওয়া থেকে বাঁচানোর জন্যে। জ্যাকের চোখ বড় বড় হয়ে গেল। আরে, তুই আগে কখনো রিলেশনশিপে ছিলিস না, আমি কিভাবে জানব? আমি তো ভেবেছিলাম তুই সত্যি বলছিস। আমার মনে হয়েছিল তোর স্ট্যান্ডার্ডস খুব হাই, আর তোর কিউট মেয়ে একদমই পছন্দ নয়। এখন অন্তত একটা কথা পরিষ্কার হয়ে গিয়েছিল, ক্লোইর পুরো ভুল ইনফরমেশনের সোর্স ছিল জ্যাক আর মিয়া। দুজনে মিলে 2 বছরের মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে ফেলেছিল। কিন্তু তারপর আমি আরেকটা বিষয় বুঝলাম। সবচেয়ে বড় প্রবলেম জ্যাক ছিল না, সবচেয়ে বড় প্রবলেম ছিলাম আমি আর ক্লোই। আমরা কখনো প্রপারলি কথাই বলিনি, কখনো একে অপরকে বোঝার চেষ্টাই করিনি। 2 বছরের বিয়ের পরও আমরা স্ট্রেঞ্জার্সদের মতো থাকছিলাম। আসল ইস্যু ছিল কমিউনিকেশনের অভাব। ওদিকে ক্লোই দ্রুত গতিতে ইউনিভার্সিটি ল্যাবের দিকে যাচ্ছিল। আমার সামনে সে একটা ড্রামাটিক ফ্যান গার্ল বনে যেত, কিন্তু বাকি দুনিয়ার সামনে সে ন্যাচারালি আইস কুইনই ছিল। ল্যাবের ভেতর ঢুকতেই 4 জন গ্র্যাজুয়েট স্টুডেন্ট সোজা হয়ে দাঁড়িয়ে গেল। গুড মর্নিং প্রফেসর। ক্লোই শুভ হালকা মাথা নাড়ল। গুড মর্নিং। যে এক্সপেরিমেন্টাল ডেটা সাবমিট করেছ তার রিপোর্ট নিয়ে এসো, আজ মেথোডোলজি ডিসকাস করব। তারপর পুরো দিন সে ল্যাবে বিজি রইল, প্রতিটা ছোট ভুল শুধরে দিতে লাগল, প্রতিটা ক্যালকুলেশন চেক করতে লাগল। সন্ধে 6:30 তার ফোন ভাইব্রেট করল। মিয়া কল করছিল। ক্লোই স্ক্রিন দেখল, কিন্তু কল রিসিভ করল না। তার হাত তখনও ইকুইপমেন্ট অ্যাডজাস্ট করছিল। প্রায় 20 মিনিট পর অবশেষে কাজ শেষ হল। ঠিক আছে, অনেক দেরি হয়ে গেছে, তোমরা ডর্মে ফিরে যেতে পারো। হোয়াইট ল্যাব কোট পরা লিলি সম্মানের সাথে জিজ্ঞেস করল,
প্রফেসর, আপনি কি আমাদের সাথে ডিনার করবেন? আপনি পুরো দিন কাজ করছিলেন। কেভিনও সাথে সাথে বলে উঠল, হ্যাঁ প্রফেসর, সামনেই একটা নতুন KBBQ রেস্টুরেন্ট খুলেছে, খুব ভালো, আজ আমরা ট্রিট দিচ্ছি। ক্লোই নিজের ডেস্ক পরিষ্কার করতে করতে জবাব দিল, দরকার নেই, তোমরা যাও, শুধু পরের বার ডেটাতে এত বড় মিস্টেক যেন না হয়, বুঝেছ? দুজন স্টুডেন্ট সোজা হয়ে দাঁড়িয়ে গেল। সরি প্রফেসর, পরের বার বেশি কেয়ারফুল থাকব। ক্লোই মাথা নাড়ল আর কিছু বলল না। নিজের ডিজাইনার ব্যাগটা তুলল আর ল্যাব থেকে বেরিয়ে গেল। বাইরে থেকে তার এক্সপ্রেশন সবসময়ের মতো ঠান্ডা ছিল, কিন্তু ভেতর থেকে, আমি ক্ষুধায় মরে যাচ্ছি। KBBQ, আজ রাতে মিয়ার সাথে KBBQ খেতে যাব। আমার তো হাবির জন্য KBBQ গ্রিল করার কথা ছিল, সে বিজনেস ট্রিপে কেন গেল? ক্লোই ভেতরে ভেতরে উদাস হচ্ছিল। ওদিকে কেভিন আর লিলি তার দূরে চলে যাওয়া ফিগারের দিকে তাকিয়েছিল। সে যখন হলওয়ের কোনায় গায়েব হয়ে গেল, তখন গিয়ে দুজন স্বস্তির শ্বাস নিল। কেভিন ক্লান্ত হয়ে বলল, আমাদের প্রফেসর এত সুন্দরী যে মডেল মনে হয়, কিন্তু আমাকে সে আমার এশিয়ান মায়ের থেকেও বেশি ভয় দেখায়। লিলির সাথে সাথে মাথা নাড়ল। সত্যি, আগে মনে হতো ইয়াং প্রফেসররা চিল হয়, আর প্রফেসর ক্লোইর ওয়েস্টও দারুণ, একদম মডেলদের মতো। কিন্তু কে জানত সে এত স্ট্রিক্ট হবে? সে তো একটা ডিমন। কেভিন হেসে ফেলল, ঠিক বলেছিস, ভেবেই আমার ভয় লাগছে। বাড়িতে নিজের হাজবেন্ডের সাথেও কি সে এমনই থাকে? এত ঠান্ডা ওরা কে সার্ভাইভ করতে পারে? কিছুক্ষণ পর ক্লোই মিয়া স্পোর্টস কারে বসেছিল। তার মুড একদম অফ ছিল। মিয়া, আমি বলছি, তোমার ইনফরমেশন 100% ভুল। মিয়া স্টিয়ারিং হুইল ধরে দাঁত চেপে ধরল। যদি ভুল হয়ে থাকে তবে জ্যাকের খ্যার নেই। কাল ডিভোর্স পেপার সাইন হতে হতে বেঁচে গেছে। এটা মনে পড়তেই ক্লোইর চোখে জল ভরে এলো। মিয়া, আমি ডিভোর্স চাই না, আমি তাকে ভালোবাসি। মিয়া না ভেবেই জবাব দিল, তোমার ডিভোর্স হবে না। আমি এখন তোমাকে তোমার আর্সেনাল রিস্টক করাতে নিয়ে যাচ্ছি। তার চোখে শয়তানি চমক ছিল। ক্লোইর মিয়ার উপর তুরু ভরসা ছিল। যদি মিয়া বলে যে সব ঠিক হয়ে যাবে, তবে সে মেনে নিত। কিন্তু যখন কার একটা নিয়ন লাইটে ঝলমলে লাক্সারি বুটিকের সামনে থামল, তখন তার শান্ত এক্সপ্রেশন ভেঙে গেল। ভেতর থেকে সে প্যানিক করতে লাগল। আমরা কি সত্যি ভেতরে যাচ্ছি? আমরা দুজনেই মেয়ে, কতটা এম্বারেসিং। কিন্তু মিয়া তার কবজি ধরল আর সোজা ভেতরে টেনে নিয়ে গেল। তুমি নিজে বললে না যে তোমার সিডাকশন অ্যাটেম্প্ট ফেল হয়ে গেছে, মানে তোমার ইকুইপমেন্ট উইক ছিল? এবার আমাকে ট্যাকেল অ্যাডভাইজার হতে দাও। ক্লোই দ্বিধাগ্রস্ত হয়ে জিজ্ঞেস করল, এটা সত্যি দরকারি? কিন্তু তা সত্ত্বেও সে মিয়ার সাথে চলতে লাগল, কারণ একটা কথা পাকা ছিল, সে ডিভোর্স একদমই চাইত না। ওদিকে আমার বিজনেস ট্রিপ এক্সপেক্টেড সময়ের চেয়ে অনেক বেশি লম্বা হয়ে গেল। জ্যাকের কন্ট্যাক্টস ভালো ছিল, কিন্তু যাদের সাথে দেখা করতে হচ্ছিল তারা খুব কঠিন লোক ছিল। কেউ অ্যারোগেন্ট স্ক্রিন রাইটার, কেউ কৃপন ইনভেস্টর, কেউ মিটিং ক্যান্সেল করে দিত, তো কেউ নতুন শর্ত বসিয়ে দিত। যে ট্রিপ দুদিনে শেষ হবার কথা ছিল, তা প্রায় 1 সপ্তাহ টেনে গেল। এত পার্টিজ আর বিজনেস ডিনার্স অ্যাটেন্ড করতে হচ্ছিল যে আমার মনে হতে লাগলো আমার স্টমাকই খারাপ হয়ে যাবে। অবশেষে অনেক কঠোর পরিশ্রমের পর একটা বড় প্রোডাকশন কোম্পানি মিটিংয়ের জন্য রেডি হলো। এই কারণেই ক্লোইর সাথে যে ইম্পর্ট্যান্ট কথাটা বলার ছিল তা বারবার পোস্টপন হচ্ছিল। কিন্তু এবার কিছুটা আলাদা ছিল। আগে যখনই আমি ট্রিপে যেতাম, ক্লোইর দিক থেকে কোনো মেসেজ আসত না, কিন্তু এখন আমি তাকে কল করে দেরির জন্য সরি বললাম, সাথে সিক্রেটলি এটাও টেস্ট করলাম যে আমি কি ফোনে তার থটস শুনতে পাই কিনা। দুর্ভাগ্যবশত না, মনে হচ্ছিল টেলিপ্যাথিরও রেঞ্জ লিমিট ছিল। ফোনে ক্লোই কোনো কমপ্লেন করল না, স্রেফ কামলি কথা বলল। কিন্তু সেই কলের পর থেকে আমাকে প্রতিদিন সকালে আর রাতে মেসেজেস আসতে লাগল। গুড মর্নিং, গুড নাইট, আজ লাঞ্চে কি খেলে, ল্যাবে কি হলো, রাস্তায় কি দেখলে, সব কিছু। তার মেসেজেসগুলো একটু ড্রাই লাগত, যেমন ডেইলি রিপোর্ট হয়। একবার তো সে জিজ্ঞেসও করে বসল, আমি কি তোমার কাজে ডিস্টার্ব করছি? যদি করে থাকি তবে আমি মেসেজ পাঠানো বন্ধ করে দেব। মেসেজ পড়তেই তার মুখটা মনে পড়ে গেল, আর তার ভেতরে ভেতরে কেঁদে ফেলাটাও। আমি রিপ্লাই করলাম, না, আমার এটা ইন্টারেস্টিং লাগে। এই মেসেজেসগুলো পড়ে বোরিং বিজনেস ডিনার্স একটু কম বোরিং লাগে। সে স্রেফ একটা ছোট জবাব দিল, ও। তারপর থেকে মেসেজেস আরও বেড়ে গেল। যাতায়াতের সময় দেখা সুন্দর ভিউ, রাস্তার পাশে বসে থাকা মোটা একটা স্ট্রে ক্যাট, লাঞ্চের ফটো, র্যান্ডম ছোটখাটো কথাবার্তা। আমি 1 সপ্তাহ ধরে বাড়ি থেকে দূরে ছিলাম আর কাজে ডুবেছিলাম, তা সত্ত্বেও আমার মনে হচ্ছিল যে আমি আগের চেয়ে বেশি ক্লোইর কাছে চলে এসেছি। কিছুদিন পর ফাইনালি আমি ফিরে এলাম, কিন্তু আমি তাকে ফ্লাইটের ডিটেলস বলিনি। আমি তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ইউনিভার্সিটিতে পৌঁছে আমি তার ল্যাবের কাছে গিয়ে গ্লাসের বাইরে গিয়ে দাঁড়ালাম। ভেতরে ক্লোই দাঁড়িয়েছিল, তার মুখে সেই আইস কুইন এক্সপ্রেশনই ছিল। তার সামনে 4জন স্টুডেন্ট দাঁড়িয়েছিল। সবাই তার বয়সের আশেপাশেই লাগছিল, কিন্তু তার অরার সামনে একদম দেবে গিয়েছিল। ক্লোইর গলার আওয়াজ ঠান্ডা আর শক্ত ছিল।
আমি শেষবারের মতো বলছি, যদি কাজ করতে পারো তবে করো, আর যদি না করতে পারো তাহলে অ্যাডভাইজার চেঞ্জ করে নাও। আর যদি ফ্যাকাল্টিকে নিজে গিয়ে বলতে ভয় পাও তাহলে আমি এক্ষুনি গিয়ে বলে দিচ্ছি। এটা প্রথমবার ছিল যখন আমি তার গলায় এত ঠান্ডা কঠোরতা শুনলাম। আগেও সে রিজার্ভড ছিল, কিন্তু তার টোনে এত ধারালো ভাব থাকত না। গ্লাসের ওপাশে হোয়াইট ল্যাব কোট পরে পুরো রুম কন্ট্রোল করতে দেখা ক্লোইকে দেখে আমার মাথায় হঠাৎ একটা খেয়াল এলো। হয়তো আমার বসি আর আলুফ টাইপ একটু পছন্দেই হয়। আর এটা ভেবে আমি নিজেই অবাক হয়ে গেলাম, কারণ সত্যি বলতে তাকে বেশ অ্যাট্রাক্টিভ লাগছিল। কেভিন জানত যে বকুনি খাওয়ার সময় মনোযোগ অন্যদিকে যাওয়া ভুল, কিন্তু হলওয়েতে দাঁড়িয়ে থাকা লোকটা এত অ্যাটেনশন টানছিল যে সে বারবার তার দিকে তাকাচ্ছিল। আর যেহেতু ল্যাবে অন্য কেউ ছিল না, তার মাইন্ড ডাইভার্ট হওয়া সাথে সাথে ধরা পড়ে গেল। কেভিন, তুমি বারবার কি দেখছ? তোমার ডেটা কি হলওয়েতে রাখা আছে? ক্লোই ঠান্ডা গলায় জিজ্ঞেস করল। আর তারপর সে ঘুরে তাকাল। শুধু এক পলকের জন্য তার চোখ দুটো আমার উপর আটকে গেল। যে প্রফেসর কিছু সেকেন্ড আগে পর্যন্ত আইস কুইন মোডে ছিল, যে ভেতরে ভেতরে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল, আমাকে দেখেই সে পুরোপুরি হেলে গেল। তার মুখে শক চমকে উঠল, কিন্তু আসল হাঙ্গামা তো তার মাথায় হল। আহা, হাবি ফিরে এসেছে। হাবি কি আমাকে নিতে এসেছে? আমি কি এখন খুব বেশি স্ট্রিক্ট লাগছিলাম? হাবি, প্লিজ ভুল বুঝো না। আমি মিন নই, আমি খুব সুইট। এসব স্টুপিড এক্সপেরিমেন্টের কারণে হয়েছে, আর এই স্টাবার্ন স্টুডেন্টসদের কারণে। সকাল থেকে এখন পর্যন্ত আমি হাবিকে এক্স্যাক্টলি 168 ঘন্টা দেখিনি। 10,080 মিনিট, 6,48,000 সেকেন্ড। আমি তাকে এত মিস করেছি যে আমি মরে যেতে পারি। ব্যাস, আমি অফিসিয়ালি ফেসে গেছিলাম। আমি তাকে হালকা একটু স্মাইল দিলাম আর ইশারা করলাম যে সে যেন তার কাজ ফিনিশ করে নেয়। আমার কোনো তাড়া ছিল না। ক্লোই আমাকে দেখে ফেলেছিল, এখন আর তার কাউকে বকার মন ছিল না। কিন্তু সে খুব অবভিয়াসও হতে চাইছিল না। সে আবার স্টুডেন্টদের দিকে ঘুরল। মুখ এখনও সিরিয়াস ছিল, কিন্তু আগের সেই টেরিফাইং অরা গায়েব হয়ে গিয়েছিল। আজ যেসব মিস্টেক্স আমি পয়েন্ট আউট করেছি, ওগুলো যদি আবার রিপিট হয় তাহলে ল্যাবে আর ফিরে আসার দরকার নেই। আমাদের দুজনের সময় নষ্ট করো না। সে হাত দিয়ে ডিসমিসালের ইশারা করল। 4 জন স্টুডেন্ট একসাথে স্বস্তির শ্বাস ফেলল। সবাই জানালার দিকে তাকালো। তারা ক্লিয়ারলি দেখেছিল প্রফেসর বাইরের লোকটিকে দেখা মাত্রই ওনার মুড ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে গেল। আমি শুধু হাসলাম আর তাদের ফ্রেন্ডলি নট দিলাম। ক্লোই হালকা একটু কাশল, অথরিটি আবার এস্টাবলিশ করার জন্য। কি হলো, তোমরা কি আরও এক্সপেরিমেন্টস করতে চাও? না প্রফেসর, আমরা যাচ্ছি। সবাই সাথে সাথে ভাগল। যেতে যেতে লিলি সাহস করে জিজ্ঞেস করল, প্রফেসর, বাইরে যে জেন্টলম্যান দাঁড়িয়ে আছেন, উনি কি আপনার হাজব্যান্ড? ক্লুই যে এতক্ষণ চুরি করে করে আমার দিকে তাকাচ্ছিল আর ভেতরে ভেতরে খুশি হচ্ছিল। হাবি প্রথমবার আমাকে অফিস থেকে পিক করতে এলো। আমি লাইভ জিতে গেছি। সে স্রেফ একটা হালকা অ্যারিস্টোক্র্যাটিক নট দিল। হ্যাঁ, ভেতরে তো ফায়ারওয়ার্কস ফুটছিল। কতদিন ধরে ওয়েট করছিলাম। রোজ রাতে স্টার্সদের উইশ করতাম, কিন্তু স্টার্স তো আকাশে থাকে। আমার হ্যান্ডসাম হাবি তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। আমি তার বাকওয়াজ শুনতে শুনতে কষ্টে হাসি চেপে রাখছিলাম। স্টুডেন্টসরা যেতেই সে বাইরে এলো আর আমার সামনে এসে থামল। সরি, তোমাকে ওয়েট করতে হলো। আমি জানতাম না তুমি চলে আসবে। তুমি কি প্রফেসর লিন বা প্রফেসর জ্যাংয়ের সাথে দেখা করতে এসেছ? আমার পেরেন্টসদের সাথে? আমি ন্যাচারালি হাত বাড়িয়ে তার চশমার পাশ দিয়ে একটা ইম্যাজিনারি লিন্ট সরিয়ে দিলাম। আমি শুধু তোমার চশমা থেকে কিছু সরালাম, আস্তে করে বললাম। কিন্তু ততক্ষণে তার মন কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল। ক্র্যাব, শুধু একটা টাচ আর আমি আবার প্রেমে পড়ে গেলাম। এটা লিয়ামের উপর ক্রাশ খাওয়ার 998 নম্বর বার। আর একটা হলেই 999 হয়ে যাবে। সে আমাকে কখন এতটা ভালোবাসবে যতটা আমি তাকে ভালোবাসি? এবার তার থটে কোনো মজা ছিল না, তাতে সত্যিকারের ব্যথা ছিল আর কিছুটা উদাসীনতাও। আমার বুকে হালকা একটা ব্যথা হলো। হয়তো আমার সত্যিই তাকে বোঝার চেষ্টা করা উচিত, শুধু একটা কিউট রুমমেটের মতো ট্রিট করা উচিত নয়। আমরা দুজন ক্যাম্পাসের শান্ত রাস্তায় সাথে সাথে হাঁটতে লাগলাম। বাইরে থেকে সব শান্ত ছিল, ভেতরে আমি একটা ওয়ান ওমেন কমেডি শো অ্যাটেন্ড করছিলাম। ক্লোইর ইনার ভয়েস নন স্টপ চলছিল, কখনো ফ্লার্ট, কখনো ড্রামা, কখনো সেলফ রোস্ট, কখনো র্যান্ডম প্ল্যানিং। যখন আমি শুনলাম যে সে সিরিয়াসলি ভাবছে যে আজ রাতে মিয়া কেনা স্পেশাল কম্ব্যাট গিয়ার পরবে কিনা, তখন আমি তার দিকে সাইড গ্লান্স দিলাম।